পড়ে শোনাচ্ছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস অন্ধকারের গান। আজ শোনাচ্ছি গল্পটির তৃতীয় খণ্ড অর্থাৎ শেষ খণ্ড। বুলুর পা কিছুতেই সারছে না। আজ পায়ের যন্ত্রণায় তার জ্বর এসে গেল। গ্রিন ফার্মেসির ডাক্তার এক গাদা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন। বলেছেন ভেতরে কাটা রয়ে গেছে বোধহয়, কেটে বের করতে হবে। আপনি বরং কোনো একটা হাসপাতালে ভর্তি হয়ে যান। বুলু অবাক হয়ে বলল, সামান্য কাটা ফোটার জন্য হাসপাতালে ভর্তি হব? কাঁটাটা বের করা দরকার না? পা নিয়ে এতদিন কষ্ট করছেন, এর কোনো মানে হয়? কোনোই মানে হয় না। তবু বুলু তার অচল পা নিয়ে আদাবরে চলে গেল। আজ বুধবার, টিউশনি টাকাটা যদি আদায় হয়। ছাত্রের বাবা বিরক্ত মুখে দেখা দিলেন। শুকনো গলায় বললেন, ও আচ্ছা আপনি। বাসায় অনেক গেস্ট, আপনার সঙ্গে কথা বলতে পারছি না মাস্টার সাহেব। বিয়ের একটা আলাপ চলছে। আপনি এক কাজ করুন, সামনের মাসের প্রথম সপ্তাহে চলে আসুন। বুলু ভেবেই পেল না বিয়ের আলাপের সঙ্গে তার বেতনের সম্পর্কটা কি। অনেক কষ্টে সে অর্ধেক পথ হেঁটে শেষ পর্যন্ত রিকশায় নিয়ে নিল। পকেটে সেই সম্বল 4টা টাকা রিকশাওয়ালাকে দিয়ে দিতে হবে, এই দুঃখে তার প্রায় কেঁদে ফেলতে ইচ্ছে করছে। 3বার বিয়ে ফেল করা ছেলে হাত খরচের টাকা চাইতে পারে না, চাওয়া সম্ভব নয়। পায়ের ব্যথা বড়ই বাড়ছে। পা শরীরেরই অংশ, অথচ মনে হচ্ছে এটা শরীরের অংশ না। পা বিদ্রোহ করে বসেছে। কে জানে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হয়তো আলাদা জীবন আছে। ব্যথা ভুলে থাকার জন্য বুলু রিকশাওয়ালার সঙ্গে গল্প করার চেষ্টা করল। এই রিকশাওয়ালা তেমন আলাপি না। যাই জিজ্ঞেস করা হয় সে এক অক্ষরে জবাব দিতে চেষ্টা করে। বুলুর মনে হলো রিকশাওয়ালাদের জীবন বোধহয় তেমন মন্দ না। তাদেরকে 3বার বিয়ে ফেল করার যন্ত্রণা পেতে হয় না। এই কষ্টের তীব্রতা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। যে কোনো শারীরিক কষ্ট সহনীয়। শরীর নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কষ্ট সহ্য করবে, তার চেয়ে বেশি হলে অজ্ঞান। নিশ্চিন্ত ঘুমের মতো একটা ব্যাপার। 3বার বিয়ে ফেল করে কেউ অজ্ঞান হয় না, হতে পারলে ভালো হতো। বুলু এখন কি করবে? আবার পরীক্ষা? কোনো মানে হয় না। চাকুরি? চাকুরি তাকে কে দিবে? পিয়নের চাকরির জন্য আজকাল এমএ পাস ছেলে দরখাস্ত করে বসে। ওইদিন পত্রিকায় দেখছিল স্টোর কিপারের একটি চাকরির জন্য 21 জন এমএ পাস ছেলে দরখাস্ত করেছে। 3 জনের আছে এমফিল ডিগ্রি, অথচ চাওয়া হয়েছে ম্যাট্রিক পাস ছেলে। সে নিজেও একবার ইন্টারভিউ দিয়েছিল, সরকারি চাকরির ইন্টারভিউ, ফিল্ম অ্যান্ড পাবলিকেশনে প্রুফ রিডার। তার ইন্টারভিউর সিরিয়াল হলো 1403। 4 দিন ধরে ইন্টারভিউ চলছে। সে পঞ্চম দিনে বোর্ডের সামনে ঢুকল। বোর্ডের 4 জন মেম্বার, 4 জনেরই বিধ্বস্ত অবস্থা। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এ 4 জন একসঙ্গে পাগল হয়ে যাবে। বুড়ো অনেকক্ষণ তাদের সামনে বসে রইল, কেউ কোনো প্রশ্ন করে না। বুড়ো এক ভদ্রলোক তার পাশের ভদ্রলোককে বললেন, কিছু জিজ্ঞেস করুন। সে মহাবিরক্ত হয়ে বলল, আপনি করুন না কেন, আপনার অসুবিধাটা কি? অপেক্ষাকৃত কম বয়সের একজনকে দেখা গেল তার সামনে রাখা প্যাডে কি সব ডিজাইন আছে এবং মুখ বিকৃত করে চোখের সামনে ধরছে। বড় মায়া লাগলো বুলুর। এই লোকগুলো দিনের পর দিন ইন্টারভিউ নিয়ে যাচ্ছে, আর কতদিন নেবে কে জানে। তাদের মনে এখন হয়তো কোনো প্রশ্নই আর আসছে না। এরা নিশ্চয়ই রাতের ইন্টারভিউ দুঃস্বপ্ন দেখছে। বুলু বলল, স্যার আমি তাহলে যাই। এই কথায় বোর্ডের সবার মধ্যে যেন আনন্দের একটা হিল্লোল বয়ে গেল। বুড়ো ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা যাও। ডিজাইন যে করেছিল সেও এবার প্রথমবারের মতো প্রসন্ন মুখে তার ডিজাইনের দিকে তাকালো। আজকাল ব্যবসা কথাটা খুব চালু হয়েছে। পাশ করে ছেলেরা ব্যবসায় নেমে পড়ছে। ব্যবসা কিভাবে করতে হয় বুলু জানে না, শুধু একটা জিনিস জানে, ব্যবসা করতে টাকা লাগে।
আচ্ছা, বাংলাদেশে এমন কোনো ব্যবসা কি আছে যেখানে টাকা লাগে না? বুলুদের মতো ছেলেদের জন্য এই জাতীয় কিছু ব্যবসা থাকলে মন্দ হতো না। রিকশার কিছু একটা গন্ডগোল হয়েছে, বারবার চেন পড়ে যাচ্ছে। রিকশাওয়ালা তিক্ত বিরক্ত হয়ে কোত্থেকে একটা ইট এনে শব্দ করে কিসে যেন খানিকক্ষণ পেটালো। তাতেও লাভ হলো না, আবার চেন পড়ে গেল। রিকশাওয়ালা কর্কশ গলায় বলল, হালার রিকশা। বুলুর ইচ্ছে হলো রিকশাওয়ালাকে বলে, ভাই, তোমার কোনো দোষ নেই, দোষ আমার। আমাকে রিকশায় তুলেছ বলে এই অবস্থা। আমাকে না তুলে অন্য কাউকে তুললে এতক্ষণ পৌঁছে যেতে। বেচারা রিকশাওয়ালা রিকশার হাতল ধরে টেনে নিয়ে যাচ্ছে। বুলু বলল, ভাই, আমার পায়ের অবস্থা খুব খারাপ, নয়তো হেঁটে হেঁটে চলে যেতাম। রিকশাওয়ালা জবাব দিল না, কি যেন বিড়বিড় করে বলল। সম্ভবত সেও তার ভাগ্যকে গালাগালি করছে। ভাগ্য বেচারা জীবন গেল গালি খেয়ে। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে তার ভাগ্যকে গালি দেয় না? সবাই দেয়। বুলু তার চিন্তার স্রোত বদলাতে চেষ্টা করলো, এক খাত থেকে চিন্তাটা অন্য খাতে নিয়ে যাওয়া। ব্যাপারটা খুব সহজ নয়। চিন্তা নদীর স্রোতের মতো, এর গতি বদলানো কঠিন, তবে বুলু পারে। দীর্ঘদিনের অভ্যেসে এটা সম্ভব হয়েছে। সে ভাবতে শুরু করলো একটা নতুন ধরনের গ্রহের কথা, যে গ্রহটা অবিকল পৃথিবীর মতো, মানুষগুলো পৃথিবীর মানুষের মতো, তবে তাদের জীবনে অনেকগুলো ভাগ আছে। সেই গ্রহে সবারই কিছু সময় কাটে দারুণ সুখে, কিছুটা দুঃখে, কিছুটা জেলখানায়, কিছুটা দেশ বিদেশে ঘুরে। সব রকম অভিজ্ঞতা শেষ হবার পর তাকে জিজ্ঞেস করা হয়, হে মানব সন্তান, তোমার জীবনে কোনো অপূর্ণ বাসনা আছে? যদি সে বলে হ্যাঁ আছে, তাহলে তাকে সেই বাসনা পূর্ণ করার সুযোগ দেওয়া হয়। যতদিন না তার সমস্ত বাসনা পূর্ণ হয়, ততদিন তার মৃত্যু নেই। বুলুর কল্পনায় অনেক ধরনের পৃথিবী আছে। সুন্দর পৃথিবীর মতো কুৎসিত পৃথিবীও আছে। সেই পৃথিবীর সব মানুষই নোংরা ও কদাকার। হৃদয়ে ভালোবাসা বা মমতা বলে কিছু নেই। যা আছে তার নাম ঘৃণা। সেখানকার সব মানুষ পঙ্কিল জীবনযাপন করে। সেই পৃথিবীতে কোনো চাঁদ নেই, রাতের স্নিগ্ধতা নেই। সবসময় সেই পৃথিবীর আকাশে দুটি গনগনে সূর্য। স্যার নামেন। বুলু নামলো। রিকশাওয়ালা দরদর করে ঘামছে। শরীরে সমস্ত পানি ঘাম হয়ে বেরিয়ে আসছে। টাকা থাকলে বুলু এই বেচারাকে একটা ঠান্ডা পেপসি খাওয়াতো। টাকা নেই। আচ্ছা, রিকশাওয়ালাদের গায়ের ঘাম নিয়ে কি কোনো কবিতা আছে? একটা চমৎকার কবিতা কি লেখা যায় না? যেমন রিকশাওয়ালার গায়ের ঘাম শুকিয়ে শরীরের লবণের পর্দা পড়েছে, যা দেখাচ্ছে দুধের স্বরের মতো। 4 টাকা ভাড়া ঠিক করা হয়েছিল। 4 টাকা দিয়ে বুলু রিকশা থেকে নামলো। তার বেশ লজ্জা করছে। পকেটে দুটো সিগারেট আছে। দুটো সিগারেটের একটা কি সে দেবে রিকশাওয়ালাকে? ব্যাপারটা খুব নাটকীয় হয়ে যায় না? বুলু খানিকক্ষণ ইতস্তত করে সিগারেট এগিয়ে দিল। নরম গলায় বলল, নেন ভাই, একটা সিগারেট নেন। রিকশাওয়ালা হাত বাড়িয়ে সিগারেট নিল। লোকটা খুশি হয়েছে। খুশি নামের ব্যাপারটাও বেশ মজার। এটা একই সঙ্গে অনেক কিছুর উপর নির্ভর করে। কাজেই কোনো একটি বিশেষ ঘটনায় একটা মানুষ কতটুকু খুশি হবে তা কোনোদিন বলা যাবে না। এই রিকশাওয়ালা অসম্ভব খুশি হয়েছে। সে সিগারেটের লম্বা টান দিয়ে হাসি মুখে বলল, কি সিগারেট বানায় আজকাল, টেস্ট আর নাই। কি কন ভাইজান? আগে বগলা সিগারেট ছিল, এক টান দিলে জীবনে শান্তি। কি ধাক! ঠিক কইলাম না ভাইজান? জি, ঠিকই বলেছেন। ভাইজানের পায়ে হলো কি? কাটা ফুটেছে। আহা, কন কি? আস্তে আস্তে যান। রাতে বুলু কিছু খেলো না। খিদে নেই। এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ল। পায়ের যন্ত্রণা খুব বেড়েছে। মনে হচ্ছে হাসপাতালে শেষ পর্যন্ত ভর্তি হতে হবে।
হাসপাতালে কি করে ভর্তি হতে হয় কে জানে। কাউকে গিয়ে নিশ্চয়ই বলতে হবে, ভাই, আপনাদের এখানে আমি ভর্তি হতে চাই, দয়া করে একটা ব্যবস্থা করে দিন। কিংবা দরখাস্ত করতে হবে। আজকাল একটা সুবিধা হয়েছে, দরখাস্ত বাংলায় করলেই হয়। বুলু শুয়ে শুয়ে দরখাস্তের খসড়া ভাবতে লাগলো। হাসপাতাল কর্তৃপক্ষ, সবিনয় নিবেদন, আমার পায়ে একটা কাঁটা ফুটিয়াছিল। পরবর্তীতে সেই কাটার কারণে কিংবা অন্য কোনো জটিলতার কারণে পা ফুলিয়া কোলবালিশ হইয়া গিয়াছে। অতএব আপনাদের হাসপাতালে যদি অনুগ্রহপূর্বক আমাকে ভর্তি করিয়া আমার পায়ের একটা গতি করেন, তাহা হইলে বড়ই আনন্দিত হইব। অসুখের সময়টা বেশ অদ্ভুত, আজে বাজে জিনিস নিয়ে ভাবতে ভালো লাগে। বুলু শুয়ে শুয়ে বিভিন্ন কায়দায় হাসপাতালে চিঠি নিয়ে ভাবতে লাগলো, চলিত ভাষায়, সাধু ভাষায়, বেশ সিরিয়াস ভঙ্গিতে, আবার বেশ রসিকতা করে। রসিকতার চিঠিটা ভালো আসছে না, শারীরিক যন্ত্রণা নিয়ে রস করা বেশ কষ্ট। তবু বুলু প্রাণপণে চেষ্টা করছে। হাসপাতালের প্রিয় ভাইয়া, ভাইজান, আপনি কেমন আছেন? আমার পায়ে একটা কাঁটা ফুটেছে ভাইজান, সংস্কৃতে যাকে বলে কণ্টক। আচ্ছা ভাইজান, এই কাঁটাটা কি তোলা যায়? কাঁটা তুলতে হয় কাঁটা দিয়ে। আপনাদের কাছে কি কাঁটা আছে? বিনা ঘরে ঢুকলো, কোমল গলায় বলল, দাদা ঘুমোচ্ছ নাকি? না, দুধ এনেছি তোমার জন্য। দুধ খাবো না রে। বিনা ভাইয়ের মাথায় হাত রাখলো। গায়ে অনেক জ্বর, তবু সে কোমল গলায় বলল, জ্বর তো নেই। বুলু বলল, নেই, তবে আসবো আসবো করছে। বিনা ভাইয়ের পাশে বসলো। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কিছু বলতে চায়। বুলু বলল, কিছু বলবি? না। তাহলে বসে থাকিস না, তোকে দেখে বিরক্তি লাগছে। বিনা বসেই রইল। বুলু বলল, যদি কিছু বলার থাকে বলে চলে যাবি না, এরকম পাথরের মতো মুখ করে বসে থাকবি না, চড় মারতে ইচ্ছে করছে। তোমার একটা চিঠি আমার কাছে আছে দাদা, কিন্তু চিঠিটা তোমাকে দিতে ইচ্ছে করছে না। কার চিঠি? অলিকের চিঠি। ওর মাথার ঠিক নেই, কি লিখেছে সে নিজেও বোধহয় জানে না। তুই চিঠি পড়েছিস? হ্যাঁ, খোলা চিঠি দিয়েছে, পড়বো না কেন? আমাকে সেই চিঠি তোর দিতে ইচ্ছে করছে না? না। তাহলে দেওয়ার দরকার নেই। ওই চিঠি পড়লে মেয়েটা সম্পর্কে তোমার ধারণা খারাপ হতে পারে, আমি সেটা চাই না। ও খুব ভালো মেয়ে। ঠিক আছে, চিঠি দিতে হবে না। ওর সঙ্গে যদি কোনোদিন তোমার দেখা হয়, তাহলে তুমি কিন্তু বলবে চিঠি পেয়েছো। আচ্ছা, বলবো। এখন তুই দয়া করে বিদায় হ। বাবা তোমাকে ডাকছেন দাদা। বলিস কি? সন্ধ্যাবেলা তোমার খোঁজ করেছিলেন, তুমি ছিলে না। বুলু উঠে বসলো, নিচু গলায় বলল, বাবা কি করছেন? খাতাপত্র নিয়ে বসেছেন। এখন যাব? যাও। ভয় ভয় লাগছে, ফেল করার পর এখন পর্যন্ত সিরিয়াস কিছু বলেননি, আজ বোধহয় বলবেন। বিনা কিছু বলল না। বুলু বলল, আমি কি বলবো বলতো? বিনা বলল, তুমি কিছুই বলবে না, চুপচাপ শুনবে। আমার কেন জানি মনে হচ্ছে বাবা কিছুই বলবেন না। মিজান সাহেব তার ঘরে বিছানায় কাগজপত্র ছড়িয়ে বসেছেন, তার হাতে একটা ক্যালকুলেটর। বুলুকে দেখে মুখ তুলে তাকালেন। বুলু বলল, আমাকে ডেকেছিলেন? মিজান সাহেব কিছু বললেন না, এমনভাবে তাকিয়ে রইলেন যেন ছেলেকে চিনতে পারছেন না। তারপর চোখ নামিয়ে ক্যালকুলেটরের ফিগার দেখে কাগজে লিখলেন, আবার কয়েকটা সংখ্যা টিপলেন। বুলুর ধারণা হলো বাবা তার সঙ্গে কথা বলার ব্যাপারে এখন আর আগ্রহী নন। সে চলে যাবে না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে বুঝতে পারছে না। তার কাশি আসছে, অথচ
কাশতে সাহস হচ্ছে না। কাশি চাপতে গিয়েও পুরোপুরি চাপতে পারল না। সামান্য শব্দ হলো। মিজান সাহেব চোখ তুলে তাকালেন। ভারী গলায় বললেন, কি করবে কিছু ঠিক করেছ? বুলু জবাব দিল না। আবার পরীক্ষা দেবে? জি। গাধারাই বারবার বিয়ে পরীক্ষা দেয়, তারপর অভ্যেস হয়ে যায়। অভ্যেস হয়ে যাবার পর প্রতিবার একবার করে দেয়। বুলু চুপ করে রইল। মিজান সাহেব বললেন, তুমি একটা গাধা। তোমাকে দেখে যে কেউ একটা গাধার রচনা লিখতে পারে। মুখ ভর্তি দাড়ি কেন? গাধার মুখে দাড়ি কখনো দেখেছ? মিজান সাহেব তুমি তুমি করে বলছেন। প্রচন্ড রাগের সময় ছেলে মেয়েদের সঙ্গে তিনি তুমি তুমি করে কথা বলেন। কাল 12:30টার সময় তুমি আমার অফিসে আসবে, মনে থাকবে? জি। মুখ পরিষ্কার করে আসবে। বাংলাদেশে নাপিতের এখনো অভাব হয়নি। এখন আমার সামনে থেকে যাও। বুলু চলে যাবার পর মিজান সাহেব বিনাকে ডেকে পাঠালেন। বিনার সঙ্গে তিনি খানিকটা ভদ্র ব্যবহার করলেন। সহজ স্বরে বললেন, বসো, খাওয়া দাওয়া শেষ করেছ? বিনা বলল, জি। সে মনে মনে ঘামতে লাগলো। বাবা তার সঙ্গেও তুমি তুমি করে কথা বলছেন। তুমি কি এমএ পড়তে চাও? জি। কেন চাও? বিনা জবাব দিল না। মিজান সাহেব বললেন, এমএ কেন পড়তে চাও সেটা শুনি। আপনি যদি পড়তে নিষেধ করেন পড়ব না। মিজান সাহেব বললেন, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি তোমাকে পড়তে নিষেধ করব কেন? বিনা দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। মিজান সাহেব জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, তোমাকে একটা ঘড়ি দিয়েছিলাম, প্রথম কিছুদিন সারাক্ষণ হাতে থাকতো, এখন একবারও দেখি না। যাও, ঘড়িটা নিয়ে আসো। বিনা নড়ল না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। ঘড়িটা কি তোমার সঙ্গে নেই? না। কি করেছো, হারিয়ে ফেলেছো? জি। না, ঘড়ি তুমি হারাওনি, রাগ করে ফেলে দিয়েছো। কি, আমি ঠিক বলছি না? বিনা উত্তর দিল না। মিজান সাহেব বললেন, আচ্ছা, তুমি যাও। তিনি মেয়েকে ডেকেছিলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। বিনার একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে, এ নিয়ে আলাপ করতে চেয়েছিলেন, করতে পারলেন না। লজ্জা লাগলো। ছেলে মেয়েদের সঙ্গে তার সম্পর্ক সহজ নয়। বিনার মার সঙ্গে এ নিয়ে আলাপ করা দরকার। আলাপ করতে ইচ্ছে করছে না। মূর্খ মেয়ে ছেলে, এদের সাথে আলাপ করা না করা সমান। কিছু বললে চারদিকে ঢাক পিটাতে থাকবে। তবু তিনি রাতে শোবার সময় বললেন, বিনার একটা বিয়ের প্রস্তাব এসেছে। ফরিদা সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসলেন। আগ্রহ নিয়ে বললেন, ছেলে কি করে? ডাক্তার। ডাক্তার ছেলে? বলো কি? ডাক্তার ছেলে তো খুব ভালো। প্র্যাকটিস কেমন? রোগীপত্র পায় তো? মিজান সাহেব ঘুমাবার আয়োজন করলেন। এই প্রসঙ্গে কথা বলতে তার আর ভালো লাগছে না। ফরিদা বললেন, ছেলে দেখেছো তুমি? হুম। দেখতে কেমন? তিনি জবাব দিলেন না। ফরিদা আবার ক্ষীণ স্বরে বললেন, ছেলে দেখতে কেমন? মিজান সাহেব বিরক্ত গলায় বললেন, দেখতে ভালো। এখন বিরক্ত করো না তো, ঘুমাও। ফরিদা সারা রাত ঘুমোতে পারলেন না। অল্পতে তার মস্তিষ্ক উত্তেজিত হয়, আজও হয়েছে। গনি সাহেব বললেন, কি মিজান সাহেব, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ? জি না। শরীর খারাপ হলে বাসায় চলে যান, সবারই বিশ্রাম দরকার। মিজান সাহেব বললেন, আমার স্যার শরীর ঠিক আছে। তাহলে কি মন খারাপ? মন খারাপ হবার তো কোনো কারণ নেই, ছেলে ফিরে এসেছে। মিজান সাহেব অপ্রাসঙ্গিকভাবে বললেন, আমি স্যার গতকাল রহমানের বাসায় গিয়েছিলাম, কথা বলেছি। বাচ্চাটা ভালো? জি ভালো।
আর বাচ্চার মা? সেও ভালো। স্যার, আমার ধারণা হিসেবের গন্ডগোলের সঙ্গে রহমানের কোনো সম্পর্ক নেই। গনি সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো, পরক্ষণে তা স্বাভাবিক হয়ে গেল। তিনি হাসি মুখে বললেন, আপনি কি সরাসরি কিছু জিজ্ঞেস করলেন নাকি? জি না, তবে তারা টাকাটা কি করে জোগাড় করেছে এটা শুনলাম। খুব কষ্ট করে টাকা জোগাড় করেছে। জমি জমা ঘর সব বিক্রি করে একটা বিশ্রী অবস্থা। আহা, বলেন কি? আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগারই কথা। গনি সাহেব পান মুখে দিতে দিতে বললেন, তাহলে আপনার কি ধারণা টাকাটা গেল কোথায়? আমার কাছে টাকার পরিমাণ খুবই নগণ্য, ওটা কিছুই না, কিন্তু এরকম একটা ব্যাপার তো হতে দেয়া যায় না, তাই না? মিজান সাহেব চুপ করে রইলেন। গনি সাহেব বললেন, ব্যাপারটা ঘটেছে ক্যাশ সেকশনে, তাই না? জি। রহস্য উদ্ধার হওয়া দরকার, তা নইলে ভবিষ্যতে যে আরো বড় কিছু হবে না তার গ্যারান্টি কি, তাই না? জি। পুলিশের হাতে ব্যাপারটা দিয়ে দিলে কেমন হয় বলুন তো? পুলিশ কিছু করতে পারবে না জানা কথা, কখনো পারে না। তবু পুলিশ যদি নাড়াচাড়া করে তাহলে সবাই একটু ভয় পাবে। কি ঠিক বলছি না? মিজান সাহেব কিছু বললেন না। গনি সাহেব বললেন, আমার চিটাগাং ব্রাঞ্চের একটা খবর আপনাকে বলি। ফরেন কারেন্সিতে 11 লাখ টাকার একটা সমস্যা। আমার সবচেয়ে বিশ্বাসী যে মানুষটা চিটাগাং এ আছে তাকেই সন্দেহ করতে হচ্ছে। বুঝতে পারছেন অবস্থাটা? মিজান সাহেব বললেন, আমার উপর কি আপনার কোনো সন্দেহ হয়? কারো উপর আমার সন্দেহ হয় না, আবার কাউকে বিশ্বাসও করতে পারি না। বিশ্বাস করা উচিতও না। আদমের উপর আল্লাহ বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসের ফলটা কি হলো বলুন? আদম গন্ধম ফল খায়নি? খেয়েছে। মিয়া বিবি দুজনে মিলেই খেয়েছে। চা খান, চা দিতে বলি। বুঝলেন মিজান সাহেব, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশন হলো তার হার্ট। হার্টের ছোট অসুখ ধরা পড়ে না, কিন্তু এই ছোট জিনিস হঠাৎ বড় হয়ে যেতে পারে। যখন হয় ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, কেউ বুঝতেও পারে না। ঠিক কিনা বলুন? নির্বোধ মানুষরা সাধারণত সৎ হয়, এই জন্যে ক্যাশে দরকার নির্বোধ ধরনের মানুষ। মুশকিল হচ্ছে কি, এই নির্বোধ ধরনের লোকদের আবার অন্যরা সহজেই ব্যবহার করে। কাজে নির্বোধ ধরনের লোক ক্যাশে অচল। সমস্যাটা দেখতে পাচ্ছেন? ভীষণ সমস্যা। চা এসে গেছে। মিজান সাহেব চায়ে এক চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন। ঠান্ডা গলায় আবার বললেন, আপনি কি আমাকে সন্দেহ করছেন? গনি সাহেব বললেন, না, করছি না। আপনি আমার অতি বিশ্বাসী লোকদের একজন। এই বছর থেকে আপনার বেতন 500 টাকা বাড়ানো হয়েছে। 2-1 দিনের মধ্যে চিঠি পাবেন। তবে মিজান সাহেব, ওই যে বললাম, বাবা আদমের কাহিনী। চা খান, চা ঠান্ডা হচ্ছে। মিজান সাহেব চা খেতে পারলেন না, তার বমি বমি লাগছে। গনি সাহেব 12টার দিকে রোজ একবার বাসায় টেলিফোন করে তার ছেলের খোঁজ নেন। আজও টেলিফোন করলেন। তার স্ত্রী সম্ভবত টেলিফোনের কাছে বসে থাকেন, কারণ একবার রিং হওয়া মাত্র টেলিফোন তুলে তিনি চিকন গলায় বলেন, আপনি কে বলছেন? আজ বেশ কয়েকবার রিং হবার পর তিনি টেলিফোন ধরলেন এবং যথারীতি বললেন, আপনি কে বলছেন? গনি সাহেব শীতল গলায় বললেন, বাবু কোথায়? বাসায় নেই। বাসায় নেই মানে? কি বলছো এসব? বড় জামাই নিয়ে গেছে। বড় জামাই নিয়ে গেছে মানে? এর মানে কি? কোথায় নিয়ে গেছে? ফরিদপুর। গনি সাহেবের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। ব্যাপারটা কি দ্রুত আঁচ করতে চেষ্টা করলেন, তেমন কিছু ধরতে পারলেন না। তার কপালে ঘাম জমল। তিনি থমথমে গলায় বললেন, ফরিদপুর নিয়ে গেছে কেন? ওইখানে এক পীর সাহেব আছেন, পীর সাহেব দোয়া পড়লে সব ভালো হয়।
আমি বলিনি যে জামাইয়ের সঙ্গে বাবু কোথাও যাবে না? বলিনি? এখন নিতে চাইলে আমি না করি কেমনে? জামাই মানুষ। কখন নিয়ে গেছে? সকালে, আপনি বাইরে যাওয়ার একটু পরে। আমাকে এতক্ষণ বলনি কেন? কেন তোমার এত সাহস হলো? কোত্থেকে এত সাহস পেলে? ওপাশে ফুসফুস শব্দ হচ্ছে। গনি সাহেবের স্ত্রী কাঁদতে শুরু করেছেন। এই কান্না অবশ্য খুব সাময়িক। টেলিফোন রেখে দেওয়া মাত্র কান্না থেমে যাবে। গনি সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি তার জামাইদের বিশ্বাস করেন না। তার ধারণা, বাবুকে বড় জামাই একা নিয়ে যায়নি, তিনজনই এর সঙ্গে আছে। এই নিয়ে যাওয়ার পেছনে দীর্ঘ পরিকল্পনা থাকা বিচিত্র না। হয়তো বিকেলে বড় জামাই ফিরে এসে কাঁদো কাঁদো গলায় বলবে, একটা সর্বনাশ হয়েছে, বাবু পুকুরে পড়ে গেছে। কিংবা বলবে, বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি সিগারেট কিনবার জন্য গিয়েছি, বাবু দাঁড়িয়ে ছিল, ফিরে এসে দেখি। যদি এরকম কিছু হয় তিনি কি করবেন? তিনি জামাইয়ের বিরুদ্ধে পুলিশ কেস করবেন? জামাইদের হাত করা বেঁধে নিয়ে যাবে, তিনি দেখবেন। পত্রিকায় ছবি ছাপা হবে, বাবু হত্যার রহস্য। অবশ্য পত্রিকার লোক এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। কোনো সুন্দরী মেয়ে হত্যার সঙ্গে জড়িত না থাকলে খবরের কাগজের লোকজন উৎসাহ পায় না। বাবু হত্যায় কেউ কোনো উৎসাহ পাবে না। অপ্রকৃতিস্থ একটা শিশুর হত্যায় কিছুই যায় আসে না। খবরের কাগজের ভিতরের দিকের পাতায় খবরটা ছাপা হতে পারে, কিংবা হয়তো ছাপাই হবে না। রোজ কত হত্যাকাণ্ড ঘটছে, হত্যার খবরে মানুষের এখন আর আগ্রহ নেই। গনি সাহেব তার দ্বিতীয় জামাই এবং ছোট জামাইকে টেলিফোন করলেন। তিনি জানতে চান তারা ঢাকাতে আছে না ফরিদপুর গেছে। দুজনকেই পাওয়া গেল। শ্বশুরের টেলিফোন পেয়ে তারা গরমের দিনের মাখনের মতো গলে গেল। প্রতিটি বাক্যে তিনবার করে বলছে, আব্বা, জি আব্বা, আব্বা। গনি সাহেব মনে মনে বললেন, ফাজিলের দল, নিজের বাবাকে দিনে কবার আব্বা ডাকিস, কবার জিজ্ঞেস করিস, আব্বা আপনার শরীরটা এখন কেমন? গনি সাহেব শান্ত ভঙ্গিতে দু জামাইয়ের সঙ্গে কথা বললেন। কথার মধ্যে বাবু বা বড় জামাই প্রসঙ্গ একবারও এলো না। তিনি দুপুরে বাসায় খেতে যান, আজ গেলেন না, চুপচাপ বসে রইলেন। কিছুই ভালো লাগছে না। একবার ভাবলেন মিজান সাহেবকে ডেকে খানিকক্ষণ গল্প করবেন। এই চিন্তা বাদ দিলেন। এখন টিফিনের সময়, এই সময় ক্ষুধার্ত একজন মানুষকে বসিয়ে রাখার কোনো মানে হয় না। তাছাড়া মানুষটা একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা সামলানোর সুযোগ দেয়া দরকার। ধাক্কাটা তিনি ইচ্ছে করে দিয়েছেন, এর দরকার আছে। মনের ভেতর একটা ভয় থাকুক, ভয় মানুষকে বেঁধে রাখে। পুলিশের খবর দেবার কথাটা তিনি এমনি বলেছেন। পুলিশের সঙ্গে কোনো ব্যাপারে তিনি যেতে চান না। পুলিশ মানেই ঝামেলা। যদিও ঝামেলার প্রয়োজন আছে, তবে তিনি কাজ করবেন তার মতো। তিনি বুঝিয়ে দিবেন যে তিনি একই সঙ্গে সন্দেহ করেন, আবার ভালোবাসেন। 500 টাকা বেতন বেড়ে যাচ্ছে এই বাজারে, এটা কম কথা না। তাছাড়া তিনি মিজান সাহেবের ফেল করা ছেলেটাকেও চাকরি দেবেন, অবশ্যই দেবেন। বংশ পরম্পরায় কৃতজ্ঞতা জালে বেঁধে রাখবেন। ব্যবসা বড় হচ্ছে, এ সময় বিশ্বাসী লোক দরকার। একদল বিশ্বাসী লোক তার সঙ্গে থাকবে, অথচ তারা জানবে তারা পুরোপুরি বিশ্বাসী নয়। চট্টগ্রাম ব্রাঞ্চের ব্যাপারে তিনি মিথ্যা কথা বলেছেন। 12 লাখ টাকার কোনো ব্যাপার না, সেখানেও লাখখানিক টাকার গন্ডগোল। এটা খারাপ না, এটা ভালো। সবাই জানবে এত টাকার একটা সমস্যা আছে, তারা আরো সাবধান হবে। তবু কিছু গোলমাল বছর 2 পর পর দেখা দেবে। গনি সাহেব মাথা খেলিয়ে এই পদ্ধতি বের করেছেন। এই পদ্ধতি বের করতে তাকে অনেক মাথা খেলাতে হয়েছে। এই পদ্ধতি হয়তো সঠিক না, এর মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে। সব পদ্ধতিতেই আছে। এই পদ্ধতির পুরোটা তার নিজের না, খানিকটা মুনিরের কাছে শিখেছেন। মুনির এই বয়সে বিশাল কনস্ট্রাকশন ফার্মের মালিক। সে একদিন বলেছিল, হিসেবে 21 লক্ষ টাকার একটা গন্ডগোল করে রেখেছি, নিজেই করেছি। এতে লাভ কি হয়েছে জানেন গনি সাহেব? লাভ একটাই হয়েছে, আমার সব কটা লোক সূচের আগায় বসে আছে।
সবাই ভাবছে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, অথচ যাচ্ছে না। এতে কাজ হয়, ভালো কাজ হয়। আপনি আমার বন্ধু মানুষ, আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বলে এত দূর উঠতে পেরেছি। আপনাকে একটা কৌশল শিখিয়ে দিলাম। সবসময় হিসাবের একটা গন্ডগোল বাঁধিয়ে রাখবেন, তারপর দেখবেন সব কেমন ঘড়ির কাঁটার মতো চলছে। টিক 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 টিক। গনি সাহেব আবার মিজান সাহেবকে ডেকে পাঠালেন। মধুর স্বরে বললেন, খাওয়া দাওয়া হয়েছে মিজান সাহেব? জি। বসুন বসুন। তিনি বসলেন। গনি সাহেব বললেন, দেশের জন্য কিছু করতে চাই, কিভাবে তা করা যায় কিছু ভেবেছেন? জি না। ভাবুন, ভেবে বের করুন। আর আপনার ছেলেকে নিয়ে আসতে বলেছিলাম না, আনছেন না কেন? মিজান সাহেব চুপ করে রইলেন। আজই তো আনার কথা, তাই না? জি। যদি আসে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। কম্পিউটার সেকশনে দিয়ে দেব, ভালো মতো ট্রেনিং নিক। কম্পিউটার কোম্পানি ট্রেনিং দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আপনার শরীরটা কি খারাপ নাকি? জি, খারাপ। যান, বাসায় চলে যান, বাসায় গিয়ে বিশ্রাম করুন। মিজান সাহেব চলে যাবার পরপরই গনি সাহেব টেলিফোন পেলেন। বড় জামাই বাবুকে নিয়ে ফিরেছে। অনেকদিন পর বাইরে ঘুরতে পেরে বাবু খুব খুশি। পীর সাহেব তাকে একটা কবজ দিয়েছেন, জাফরান দিয়ে কোরআনের আয়াত লেখা একটা প্লেট দিয়েছেন। সেই প্লেট ধোয়া পানি প্রতি বুধবার খালি পেটে খেতে হবে। তিনি মনে মনে বললেন, হারামজাদা। গালিটা কাকে দিলেন তিনি নিজেও বুঝলেন না। নিজের জামাইদের, না পীর সাহেবকে, নাকি পৃথিবীর সব মানুষদের? তার চেহারায় বিরক্তির ভাব কখনো ফোটে না, আজ ফুটেছে। তিনি টেলিফোন নামিয়ে রেখে ভ্রু কুঁচকে খানিকক্ষণ ভাবলেন, তারপর টেলিফোন করলেন রমনা থানায়। রমনা থানার ওসি বিগলিত গলায় বললেন, কেমন আছেন স্যার? ভালো। আপনার শরীর কেমন? জি, আপনার দোয়া। কিছু করতে হবে? জি না, একটু ভয় দেখানোর দরকার হয়ে পড়ল যে ওসি সাহেব। ভয় দেখানো দরকার হলে দেখাবো, হাজতে এনে প্যাদানি দিয়ে দেব। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, ক্যাশের টাকা পয়সার ব্যাপারে একটা ঝামেলা হয়েছে, কয়েকজনকে একটু ভয় দেখানো। কোনো অসুবিধা নেই, আপনি একটা এফআইআর করে রাখুন, তারপর দেখুন কি করছি। না না, তেমন কিছু করতে হবে না, ভদ্রভাবে একটু জিজ্ঞাসাবাদ করবেন, এতে কাজ হবে। 12টার সময় বাবার সঙ্গে দেখা করতে যাবার কথা, বুলু যেতে পারেনি। সকাল থেকে তার গা আগুনে গরম, পায়ে অসহ্য ব্যথা, পায়ের নিচটা কেমন নীল হয়ে গেছে। বিনা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে একটা ধাক্কা খেল। গোঙানি শব্দ হচ্ছে, বুলুর মুখ দিয়ে লালা পড়ছে, চোখ ঘোর রক্তবর্ণ। বিনা বলল, কি ব্যাপার দাদা? বুলু বলল, একটা কুড়াল নিয়ে আয়, কুড়াল দিয়ে কোপ দিয়ে পাটা কেটে ফেলে দে। বিনা ভাইয়ের গায়ে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা অফিসে চলে যাবার পর বুলু শব্দ করে কাঁদতে লাগলো। পাড়ার ডাক্তার এসে বলল, এখনো হাসপাতালে ভর্তি করেননি? কি আশ্চর্য, আপনারা এত ক্যালাস কেন? এখনই হাসপাতালে নিয়ে যান। বুলু হাঁপাতে হাঁপাতে বলল, নিয়ে গেলে হাসপাতালে ভর্তি করবে? চেষ্টা চরিত্র করবেন, আপনাদের চেনা জানা কেউ নেই? দেরি করা উচিত হবে না, আমার মনে হয় গ্যাংগ্রিন হয়ে গেছে। বিনা একবার ভাবলো বাবাকে অফিসে খবর দেবে, শেষ পর্যন্ত সাহসে কুলালো না, নিজেই বুলুকে নিয়ে রওনা হলো। ফরিদা ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। বিনার দাদি চেঁচাতে লাগলেন, কে কান্দে রে? বড় বউ না? বড় বউ কান্দে কেন? ও বড় বউ। লীনা অসম্ভব ভয় পেয়েছে, বাবলু ভয় পেয়েছে, তবে সে খানিকটা আনন্দিত, কারণ আজ স্কুলে যেতে হবে না। স্কুল তার একেবারেই ভালো লাগে না। বিনা হাসপাতালে কিছুই করতে পারল না। এখানকার মানুষজন মানুষের দুঃখ কষ্ট দেখে
এখানকার মানুষজন মানুষের দুঃখ কষ্ট দেখে দেখে পাথরের মতো হয়ে গেছে। একটা বয়স্ক ছেলে যে শিশুর মতো চেঁচাচ্ছে, তার জন্য কারো মনে মমতা ছায়া পড়ছে না। শুধু একজন অল্প বয়স্ক ডাক্তার বিনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করলো। একসময় বলল, আপনি কাঁদবেন না, একটা ব্যবস্থা হয়েই যাবে। সে ছেলেও কিছু করতে পারল না। একসময় লজ্জিত গলায় বলল, আপনার পরিচিত বড় কেউ নেই? বিনা চোখ মুছতে মুছতে বলল, না। বলে তার অলিকের কথা মনে পড়ল। ধরা গলায় বলল, আমি কি একটা টেলিফোন করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। অলিককে পাওয়া গেল। অলিক বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? কি হয়েছে ঠান্ডা গলায় বল। বোরহান সাহেব মিটিং এ ছিলেন। ছোটখাটো মিটিং না, বড় মিটিং। স্বয়ং মন্ত্রী মিটিং চালাচ্ছেন। এর মধ্যেই বোরহান সাহেবকে বলা হলো, বাসা থেকে তার মেয়ে টেলিফোন করেছে, অসম্ভব জরুরি, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। বোরহান সাহেব শুকনো মুখে উঠে দাঁড়ালেন। মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, স্যার, আমাকে 3 মিনিটের জন্য একটু ছাড়তে হবে। বাসায় বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। আমি 3 মিনিটের মধ্যে আসছি। আমি খুবই লজ্জিত। মন্ত্রী অমায়িক ভঙ্গিতে হাসলেন। বললেন, আপনাকে 15 মিনিট সময় দেওয়া হলো। এর মধ্যে আমরা একটা টি ব্রেক নেব। আপনি চা মিস করলেন। বোরহান সাহেব টেলিফোন ধরা মাত্র অলিক বলল, কেমন আছো বাবা? বোরহান সাহেব বললেন, এটা কি তোমার জরুরি খবর? হ্যাঁ। তুমি কি ভালো আছো বাবা? রাগ করতে গিয়েও তিনি রাগ করলেন না। নরম গলায় বললেন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো না। আমার মনটা খুব খারাপ, খুবই খারাপ। কেন মা? আমার বন্ধুর ভাই হাসপাতালে ভর্তি হতে পারছে না। হাসপাতালে বারান্দায় বসে কাঁদছে। দেশের অবস্থাই তো এরকম মা। হাসপাতালে সিট নেই, ঘরে খাবার নেই, অফিসে চাকরি নেই। বাবা, বলো মা। তুমি 1 ঘন্টার মধ্যে এই ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার একটা ব্যবস্থা করবে। সে কি? হ্যাঁ, করবে। কি করে করবো বলতো? তুই কি ভাবিস আমাকে? 1 মিনিট কিন্তু চলে গেছে বাবা। আর মাত্র 59 মিনিট আছে। তুই বড় পাগলামি করিস মা। বেশি দিন তো করবো না বাবা, আর খুব অল্প দিন করবো। তারপর আর করবো না। ইচ্ছা থাকলেও করতে পারবো না। বোরহান সাহেব বললেন, আমি ব্যবস্থা করছি। 52 মিনিটের মাথায় বুলু ভর্তি হয়ে গেল। 1.5 ঘন্টার মধ্যে দুজন বড় বড় ডাক্তার বুলুকে দেখতে এলেন। বুলুর পাশের বেডে সবুজ শার্ট গায়ে দাড়িওয়ালা একজন মানুষ। সে আগ্রহ নিয়ে বলল, ভাইজান, আপনার পরিচয়? অলিক আজ চমৎকার একটা নীল শাড়ি পরেছে। সেজেছেও খুব যত্ন করে। তাকে জলপরীর মতো লাগছে। ডার্মাটোলজিস্ট প্রফেসর বড়ুয়া বললেন, কেমন আছো মা? অলিক বলল, আমি ভালো আছি। আপনি 7 দিন পর আসতে বলেছিলেন, আমি এসেছি। দেখি তোমার দাগের কি অবস্থা। দেখুন। প্রফেসর বড়ুয়া দেখলেন, দাগ আরো বেড়েছে। কিছু কিছু দাগ ফ্যাকাশে হলুদ থেকে কালচে বর্ণ ধারণ করেছে। তিনি অবাক হয়ে দাগগুলোর দিকে তাকিয়ে রইলেন। অলিক বলল, আপনি ওষুধ বদলে এখন নতুন ওষুধ দিবেন, তাই না? আমার মার ডাক্তারও তাই করতেন। প্রফেসর বড়ুয়া কিছু বললেন না। বোরহান সাহেব বললেন, মেয়েটিকে কি বাইরে নিয়ে যাব? প্রফেসর বড়ুয়া দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, নিয়ে যান। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বোরহান সাহেব বললেন, তোর বান্ধবীর ভাইকে দেখতে যাবে নাকি? না। না কেন? চল দেখে আসি। হাসপাতাল আমার ভালো লাগে না বাবা। বাসায় চলে যাবি? হুম, আমার কাজ আছে। কি কাজ? খুব জরুরি একটা কাজ। অলিকের কাজটা তেমন কিছু জরুরি না। ওডেনের একটা কবিতার ছায়ায়
গত 4 দিন ধরে সে নিজে একটা লিখতে চেষ্টা করছে। ওডেনের সেই সহজ ভঙ্গি তার কবিতায় আসছে না। কবিতাটা কেমন কঠিন হয়ে যাচ্ছে। সহজ করে লেখা এত কঠিন কেন, তাই সে বুঝতে পারছে না। বাসায় ফেরার পথে গাড়ির সিটে হেলান দিয়ে সে মনে মনে কবিতাটা আবৃত্তি করল। He was fully sensible to the advantage of the installment plan and had everything necessary to the modern man. A gramophone, a radio, a car, a frigidaire. আচ্ছা, এই মানুষটি কি সুখী ছিল? যার জীবনের কোনো সাধী অপূর্ণ নয়, সে কি সুখী? জীবনানন্দ দাশের লাশ কাটা ঘরের ওই মানুষটিও কি সুখী ছিল? ওই মানুষটির স্ত্রী ছিল, শিশু ছিল, ভালোবাসা ছিল। তবু তাকে লাশ কাটা ঘরে যেতে হলো কেন? মনে হয় জীবনানন্দ দাশের ওই মানুষটি সুখী ছিল। তাহলে ওডেনের মানুষটি সুখী ছিল কি? ওডেনের ওই মানুষটির তো কোনো অভাব ছিল না। তার একটা গাড়ি ছিল, একটা গ্রামোফোন ছিল, একটা ফ্রিজ ছিল। মিজান সাহেব ফরিদাকে বিয়ের কথা ভেঙে কিছুই বলেননি। তবু ফরিদা সবই জেনে গেলেন। ছেলের এক ফুপে এসে সব রহস্য ফাঁক করে দিলেন। ছেলে দেশে থাকে না, থাকে নিউ অরলিন্সে। ডাক্তারি পাশ করেছে জন সেন্ট লুক থেকে। বয়স 31। আমেরিকার রেসিডেন্টশিপ গত বছর পেয়েছে। সে বড় হয়েছে আমেরিকাতে। আন্ডার গ্রাজুয়েট ছাত্র হিসেবে আমেরিকায় গিয়েছিল 15 বছর বয়সে। এর মধ্যে দেশে আসেনি। এখন 3 মাসের জন্য এসেছে। বিয়ে করে চলে যাবে। বউ মাস 3 পর যাবে। ভিসা টিসা ঠিক করতে এই সময়টা লেগে যাবে। ছেলের ফুপু নিজেও ডাক্তার। সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ করেন। ডাক্তার হয়ে যাওয়া মেয়েদের কথাবার্তা খানিকটা রুক্ষ ধরনের হয়। এই ভদ্রমহিলার তা না। তিনি বেশ মজা করে কথা বলছেন। কথার ফাঁকে ফাঁকে প্রচুর হাসছেন। তিনি বললেন, তৌফিককে পাঠিয়ে দেব। আপনারা কথা বলে দেখুন পছন্দ হয় কিনা। কখন পাঠাবো বলে দেবেন। আমরা আপনাদের খুব কাছেই থাকি। বাড়ির নাম পদ্ম সখা। হলুদ রঙের 3 তলা বাড়ি। দেখেছেন না? ফরিদা সে বাড়ি দেখেননি, তবু মাথা নাড়লেন যেন দেখেছে। ভদ্রমহিলা বললেন, আমাদের ছেলে কিন্তু আপনার মেয়েকে দেখেছে। ওদের মধ্যে কি সব কথাও নাকি হয়েছে। ছেলে খুবই ইমপ্রেসড। পরে যখন খোঁজ নিয়ে জানা গেল আপনার মেয়ে ছাত্রী হিসেবেও খুব ভালো, তখন সে আরো ইমপ্রেসড হলো। এখন বলুন, ছেলেকে কখন পাঠাবো? ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। বুলুর বাবার সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। এখন অবস্থা এমন যে বুলুর বাবার সঙ্গে কথা বলার সুযোগই পাওয়া যাচ্ছে না। অফিস থেকে বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে হাসপাতালে যায়। সারা রাত থাকে হাসপাতালে। বুলুর অবস্থা নাকি ভালো না। কেন ভালো না তা ফরিদা ঠিক বুঝতে পারেন না। তিনি একবার হাসপাতালে বুলুকে দেখতে গেলেন। সে তো বেশ অনেক কথা টথা বলল। বুলু সুস্থ থাকলে বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে যেত। অসুস্থ হয়ে হয়েছে যন্ত্রণা। মেয়েদের বিয়ের কথাবার্তা হলে মেয়ের মায়েদের মনে তীব্র আনন্দ হয়। ফরিদারও হচ্ছে। তার বুকের ব্যথা পর্যন্ত এখন হয় না। শুধু একটাই কষ্ট, বিনার বিয়ের ব্যাপারটা নিয়ে কারো সঙ্গে কথা বলতে পারছেন না। অথচ কথা বলতে ইচ্ছে করে। কথা যা বলার বিনার সঙ্গে বলেন। বিনা লজ্জা পায়, তবে চুপ করে থাকে না। মার কথার জবাব দেয়। ফরিদার ধারণা বিনাকে বাইরে থেকে যতটা লাজুক মনে হয় ততটা লাজুক সে না। লাজুক হলে আগ বাড়িয়ে কোনো মেয়ে কি যুবক একটি ছেলের সঙ্গে কথা বলে? ছেলের ফুপু যখন বললেন ওদের দুজনের কথা হয়েছে, তখনই ফরিদার মনে সামান্য সন্দেহ ঢুকেছিল। এই ভদ্রমহিলা হয়তো অন্য কোনো মেয়ের কথা বলছেন। ছেলের ফুপু চলে যাবার পরপরই বিনাকে তিনি বললেন, সে কোনো ছেলের সঙ্গে কথা টথা বলেছে কিনা। তৌফিক নাম, বিদেশে থাকে। বিনা বলল, হ্যাঁ। ফরিদা বললেন, কেন গায়ে পড়ে কথা বললি? উনি আমাদের বাসার সামনে গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন। আমি শুধু বললাম, আপনি কি চান? উনি তখন হড়বড় করে একগাদা কথা বললেন। কেন মা?
ফরিদা হাসি মুখে বললেন, এই ছেলে তোকে বিয়ে করতে চাচ্ছে। ছেলেটা কেমন বলতো? তোর কি পছন্দ হয়? বিনা অবাক হয়ে তাকিয়ে রইল। ফরিদা বললেন, মুখটা এমন শুকনো করে দিলি কেন? বয়স হয়েছে, বিয়ে করবি না? পরের সংসারে কতদিন আর থাকবি? এখন নিজের সংসার হবে। বিনা থমথমে গলায় বলল, এটা পরের সংসার? পরের সংসার না তো কি, মেয়েদের নিজের সংসার একটাই, স্বামীর সংসার। বিনা কোনো কথা না বলে উঠে গেল। তবে ফরিদার মনে হলো বিয়ের এই আলাপে বিনার তেমন আপত্তি নেই। ছেলেটিকে তার বোধহয় পছন্দই হয়েছে। ফরিদার অনুমান খুব ভুল হয়নি। ছেলেটিকে বিনার পছন্দ হয়েছে। বিনার মনে হয়েছে ছেলেটা ভালো। কেন এরকম মনে হলো সে সম্পর্কে বিনার কোনো ধারণা নেই। প্রবাসী মানুষদের মধ্যে আলগা ধরনের যে স্মার্টনেস থাকে, এর মধ্যে তা নেই। কেমন যেন ঢিলে ঢালা ধরনের। চোখে মোটা কাচের চশমার কারণেই বোধহয় তার মধ্যে প্রফেসর প্রফেসর ভাব চলে এসেছে। এই ভাবটা বিনার খুব ভালো লাগে। তাদের কলেজের একজন প্রফেসর অজিতবাবুর চশমার কাচ খুব মোটা। তিনি ক্লাসে ঢুকে বলেন, মা জননীরা, তোমরা একটু হাসো, তোমাদের হাসি দেখে ক্লাস শুরু করি। এই অজিতবাবুকে বিনার খুবই ভালো লাগতো। সেই ভালো লাগার অংশবিশেষ মোটা চশমার কারণে তৌফিক ছেলেটা পেয়ে গেল। একজন মানুষকে ভালো লাগা এবং মন্দ লাগার পেছনে অনেক বিচিত্র এবং রহস্যময় কারণ থাকে। তৌফিক ছেলেটির প্রতি ভালো লাগার পরিমাণ আরেকটু বাড়ল দ্বিতীয়বার যখন দেখা হলো। বিনা হাসপাতাল থেকে ফিরছে। বাড়িতে ঢোকার গলির মাথায় আসতেই দেখা। তৌফিক রাস্তার একপাশে বিব্রত মুখে দাঁড়িয়ে আছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, প্রথম কথা বলল বিনা। লাজুক গলায় বলল, কি হয়েছে? তৌফিক বিব্রত স্বরে বলল, তেমন কিছু না, গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। দেখুন না, কাদায় পানিতে মাখামাখি হয়ে কি অবস্থা। বিনা দেখল বাঁ পায়ের প্যান্টে ঠিক ঠিক ময়লা লেগে আছে। বিনা বলল, বাসায় গিয়ে পা ধুয়ে ফেলুন। এই বলে বিনার মনে হলো সে এত কথা বলছে কেন? এত কথা বলার কি আছে? কথা শুরু করে চট করে চলে যাওয়া যায় না। বিনার কিছুটা অস্বস্তি এবং কিছুটা অনিশ্চয়তায় বাড়ির দিকে পা বাড়ালো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটি তার সঙ্গে সঙ্গে আসছে। গেটের কাছাকাছি আসার পর বিনার মনে হলো তার হয়তো বলা উচিত, ভেতরে আসুন। কথার কথা, ভদ্রতার জন্যই বলা। মুশকিল হচ্ছে বলার পর সে যদি সত্যি সত্যি বাড়িতে ঢোকে তখন সেটা কি ঠিক হবে? বিনা চোখ মুখ লাল করে বলল, ভেতরে আসুন। তৌফিক হেসে বাড়িতে ঢুকলো। বিনা কি করবে ভেবে পেল না। বিনার দাদি চেঁচাতে শুরু করলেন, কে আসলো? লোকটা কে? ও বিনা, লোকটা কে? কি চায় এ লোক? বিনা তৌফিকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, আমার দাদি, ওনার মাথা ঠিক নেই। তৌফিক বলল, বাসায় আর কেউ নেই? মা আছেন, আপনি বসুন, মাকে ডেকে আনছি। ফরিদা মাছ কাটছিলেন। তৌফিক এসেছে শুনে এত উত্তেজিত হলেন যে বটিতে হাত কেটে ফেললেন। তৌফিক অনেকক্ষণ এ বাড়িতে রইল। ফরিদার সঙ্গে সহজ ভঙ্গিতে গল্প করল। বিনার দাদির সঙ্গে দেখা করতে গেল। নরম গলায় বলল, দাদি আপনি কেমন আছেন? বিনার দাদি বললেন, মর হারামজাদা। তৌফিক খানিকক্ষণ চুপ করে থেকে শব্দ করে হেসে উঠল। এই সহজ সরল হাসি বড় ভালো লাগলো বিনার। সেদিন বিকেলে ছেলের ফুপু এসে বললেন, শুনলাম ছেলেকে আপনি দেখেছেন, আপনার কি ছেলে পছন্দ হয়েছে? ফরিদা বললেন, হ্যাঁ পছন্দ হয়েছে। আমরা কি বিয়ের তারিখ নিয়ে আলাপ আলোচনা করতে পারি? আমরা এই মাসেই কিংবা সামনের মাসের প্রথম সপ্তাহে ঝামেলা মিটিয়ে ফেলতে চাই। বিনার বাবার সঙ্গে কথা বলেন। হ্যাঁ বলবো, দু একদিনের মধ্যে বলবো। আপনার বড় ছেলেটা শুনলাম অসুস্থ। জি, পায়ে কি যেন হয়েছে। বাড়ির বড় ছেলে অসুস্থ, এই অবস্থায় তো বিয়ের আলাপ চলতে পারে না। ও কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবে কিছু জানেন?
জি না। এখন সে আছে কেমন? একটু ভালো আছে। একদিন যাব দেখতে। আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি কিসের? মেয়ে তো এখন আপনাদের। ফরিদা তৃপ্তির হাসি হাসলেন। আনন্দে তার চোখে পানি এসে যাচ্ছিল। চোখের পানি সামলাতে তাকে খুব কষ্ট করতে হলো। বুলুর পায়ে গ্যাংগ্রিন ধরা পড়েছে। দুবার অপারেশন হলো। তৃতীয়বারও সম্ভবত হবে। দুজন ডাক্তারের একজন কিছুতেই পা অ্যাম্পুট করতে রাজি না। সব রকম চেষ্টা চালিয়ে যেতে চান। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনীর মতো অবস্থা। এই ডাক্তারটি বয়স অল্প, হৃদয় কঠিন হতে শুরু করেনি। তিনি রাউন্ডে এসে বুলুর বিছানার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ান। বুলুর পা পরীক্ষা করেন। এই সময় গভীর বিরক্তিতে তার মুখ অন্যরকম হয়ে যায়। বুলু বলে, আপনি কেমন আছেন স্যার? তিনি কঠিন গলায় বলেন, ভালো। আমার পা কেমন দেখলেন? তিনি জবাব দেন না। বুলু নিচু গলায় বলে, কেটে ফেলে দিবেন কবে? সময় হলেই ফেলা হবে। আপনি চুপ করে থাকুন। বেশিরভাগ সময় বুলু চুপ করে থাকে। একটা ঘোরের মধ্যে তার সময় কাটে। তন্দ্রা ও জাগরণের মাঝামাঝি এক ধরনের আচ্ছন্ন অবস্থা, যে অবস্থায় চারপাশের জগৎটাকে খুবই অবাস্তব মনে হয়। তার পাশের বেডের দাড়িওয়ালা কালো মানুষটাকে একসময় খুবই পরিচিত মনে হয়, আবার পর মুহূর্তে মনে হয় দাড়িওয়ালা এই ছাগল কে? এই লোকটি বুলুকে খুব বিরক্ত করে। অকারণে কথা বলে। বুলুর অসহ্য লাগে। বুলু বিরক্ত হয় এমন কাজগুলো সে নিষ্ঠার সঙ্গে করে। কাল দুপুরে কটকট শব্দ করে কি যেন খাচ্ছিল। শব্দটা চট করে বুলুর মাথায় ঢুকে গেল। মাথার ভেতর কটকট শব্দ হতে থাকল। বুলুর এক সমস্যা হয়েছে, যে কোনো শব্দ চট করে মাথায় ঢুকে যায়, তারপর মাথার ভেতর সেই শব্দ ক্রমাগত বাড়তে থাকে। লোকটা কটকট শব্দে খাচ্ছে, সেই শব্দ পাক খাচ্ছে বুলুর মাথায়। বুলু বলল, কি খান? লোকটি সঙ্গে সঙ্গে টিফিন ক্যারিয়ার এগিয়ে দিয়ে বলল, নেন ভাইজান, খান। না, আমি খেতে চাই না, আপনি নিজেই খান, তবে দয়া করে কটকট শব্দ করবেন না। জি আচ্ছা। বুলু চোখ বন্ধ করল। যখন ঘুম এসে যাচ্ছে তখন আবার কটকট শব্দ শুরু হলো। দাড়িওয়ালা লোকটা খাওয়া শুরু করেছে। বুলু থমথমে গলায় বলল, এই যে ভাই, আর একবার যদি কটকট শব্দ হয় তাহলে কিন্তু ধাক্কা দিয়ে আপনাকে জানলা দিয়ে ফেলে দেব। জি আচ্ছা। দাড়িওয়ালা এই লোকটির নাম শামসু, একটা লেদ মেশিন চালায়। বুলু যখন কিছুটা ভালো থাকে তখন তার সঙ্গে অনেক কথা টথা বলে। লোকটি প্রতিটি বাক্যে খুব মিষ্টি করে একবার হলেও ভাইজান বলে। বুলুর শুনতে ভালো লাগে। লোকটির বেশিরভাগ কথাই হচ্ছে লেদ মেশিন সংক্রান্ত। ভাইজান, লেদ মেশিন যন্ত্রটা হইল দুনিয়ার এক আজীব চিজ। তাই নাকি? জি ভাইজান, এই যন্ত্র যে জানে সে দুনিয়া সবই জানে। আপনি জানেন? নিজের মুখে কি বলবো ভাইজান, আপনি ধোলাইখালে গিয়ে শুধু জিজ্ঞেস করবেন, শামসু কারিগর, দেখবেন আপনার কি খাতির। আপনাদের কি কারিগর বলে নাকি? না, মিস্ত্রি বলে। আমারই খাতির করে কারিগর ডাকে। আপনার সঙ্গে যখন খাতির হইল তখন আর চিন্তা নাই। কথা দিলাম আপনার কাজ শিখাই দেব। আমি কাজ শিখে কি করব? যন্ত্র চালাইবেন। চাকরি বাকরিতে কি হয় বলেন ভাইজান? কয় পয়সা বেতন? স্বাধীন ব্যবসার মতো জিনিস আছে। আর কথা বলবেন না ভাই, যন্ত্রণাটা আবার শুরু হয়েছে, ভালো লাগছে না। দমে দমে আল্লাহু বলেন ভাইজান। চুপ থাকতে বললাম না? নিঃশ্বাসটা নেওয়ার সময় বলেন আল্লাহ, সারার সময় বলেন হু, এতে কাজ হয়। চুপ, একটা কথা না, বেটা ছাগল। শামসু দুঃখিত চোখে তাকায়। আশ্চর্যের কথা, সে দুঃখী চোখে প্রচুর মমতাও ঝরে পড়ে। আজ বুলুর পায়ের যন্ত্রণা খুব বেড়েছে। নার্স এসে কড়া ধরনের কোনো পেইন কিলার দিয়েছে,
যা তার পায়ের ব্যথায় একটুও না কমিয়ে মাথাটাকে কেমন ভোঁতা বানিয়ে দিয়েছে। কানের কাছে পিনপিন শব্দ হচ্ছে, যেন বেশ কিছু মশা দোকানের ভিতর দিয়ে মাথায় ঢুকে গেছে। রাত 8টার মতো বাজে। মিজান সাহেব ছেলের বিছানার পাশে বসে আছেন। আজ রাতটা তিনি ছেলের সঙ্গে কাটাবেন। প্রায়ই কাটান। অফিস থেকে সরাসরি এখানে চলে আসেন। খুব যেদিন বাড়াবাড়ি দেখেন সেদিন আর বাসায় যান না। বুলু ডাকল, বাবা। মিজান সাহেব নড়ে চড়ে বসলেন, কিছু বললেন না। বুলু বলল, আমি পাশ না করার জন্য খুব লজ্জিত বাবা। থার্ড পেপারটা এমন খারাপ হলো। মিজান সাহেব বললেন, এটা নিয়ে পরে আলাপ করব। পরীক্ষার হলে খুব নকল হচ্ছিল। একবার ভাবলাম, তারপর বাবা মনটা সায় দিল না। এখন এসব থাক। আমি এতক্ষণ কি ভাবছিলাম জানো? ভাবছিলাম, যদি নকল করে পরীক্ষায় পাশ করে ফেলতাম তাহলে বাড়ি থেকে পালাতাম না, পায়ে কাটা ফুটতো না, ডাক্তাররা পা কেটে বাদ দিত না। পা কাটার কথা এখনই ভাবছিস কেন? ডাক্তাররা তো চেষ্টা করছেন। আর চেষ্টা করে কিছু হবে না। বুলু চোখ বন্ধ করে ফেলল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। দীর্ঘ সময় একা একা বসে থাকা যায় না। মিজান সাহেব অফিসের ফাইল খুললেন, যদি টাকাটার কোনো হদিস পাওয়া যায়। ব্যাংক থেকে 6 বছরের স্টেটমেন্ট নিয়ে এসেছেন, মিলিয়ে মিলিয়ে দেখছেন। যদি এমন কোনো চেক বেরিয়ে পড়ে যার উল্লেখ খাতাপত্রে নেই, রেকর্ড হারিয়ে গেছে, অসম্ভব তো কিছু না। বুলুর ঘুম ভেঙেছে। সে আগ্রহ নিয়ে তার বাবাকে দেখছে। মানুষটা কি অদ্ভুত, এর মধ্যে খাতাপত্র নিয়ে মগ্ন হয়ে গেছে। বুলু মৃদু স্বরে ডাকল, বাবা। তিনি চোখ তুলে তাকালেন। বুলু বলল, ফেল করায় তুমি কি রাগ করেছ? মিজান সাহেব বললেন, হ্যাঁ, একমাত্র গাধারে 3বার বিয়ে ফেল করে। বুলুর কেন জানি হাসি পাচ্ছে। কি অদ্ভুত মানুষ তার এই বাবা। ছেলের এই অবস্থা তো সান্ত্বনার একটা কথা বলছেন না। আশ্চর্য তো। বুলু তাকিয়ে আছে। মিজান সাহেব আবার হিসাব নিকাশ শুরু করেছেন। বুলুর আবার ঘুম পাচ্ছে, অথচ ঘুমোতে ইচ্ছে করছে না। পায়ের ব্যথা তীব্র হলেই ঘুম পায়। এই ঘুম স্বাভাবিক ঘুমের মতো নয়, অন্যরকম ঘুম। এই ঘুমের সময় আশেপাশের অনেক কিছু টের পাওয়া যায়। ঘুমের ঠিক আগে আগে মাথায় কোনো চিন্তা এলে সে চিন্তা ঘুমের মধ্যেও থাকে। মাথার মধ্যে ক্রমাগত তা ঘুরপাক খেতে থাকে। একবার ঘুমোতে যাবার ঠিক আগ মুহূর্তে মাথায় এলো 3 ঘরের নামতা। 3 4 12, 3 5 15। মাথায় নামতা থেকেই গেল, ক্রমাগত কেটে যাওয়া গ্রামোফোন রেকর্ডের মতো মাথার গভীরে বাজতে থাকলো। 3 4 12, 3 5 15, 3 6 18। এই ঘুম ও জাগরণ বড় অদ্ভুত। কোনটা স্বপ্ন, কোনটা বাস্তবে ঘটছে ঠিক বোঝা যায় না। বিনাশের বন্ধুটি একবার তাকে দেখতে এসেছিল। সত্যি এসেছিল কিনা সে জানে না। হয়তো সে সত্যি সত্যি আসেনি, হয়তো এটা কল্পনা, কিংবা কে জানে সত্যি সত্যি হয়তো এসেছিল। অলিক ঘরে ঢুকে বলল, আমার চিঠিটা কি আপনি পেয়েছিলেন? বুলু বলল, হ্যাঁ। বিনা কি সত্যি সত্যি আপনাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। চিঠি পড়ে কি আমাকে আপনার খুব খারাপ মেয়ে মনে হলো? না। আপনি কি হ্যাঁ এবং না ছাড়া কিছু বলতে পারেন না? বুলু হাসল। অলিক বলল, এখন বলুন, আপনার পায়ের অবস্থা কেমন? অবস্থা বেশি ভালো না। কেটে বাদ দিয়েছে? এখনো দেয়নি, শিগগিরই দেবে। ওই কাটা পা আপনি তখন কি করবেন? সঙ্গে করে নিয়ে যাবেন? কি অদ্ভুত প্রশ্ন, অথচ মেয়েটার মুখে প্রশ্নটা মানিয়ে গেছে। মোটেও অদ্ভুত মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই খুব স্বাভাবিক প্রশ্ন। কি কথা বলছেন না কেন? কাটা পা নিয়ে আপনি কি করবেন? আপনি কি করতেন? আমি সঙ্গে করে নিয়ে যেতাম। আমি কি আমার শরীরে এত বড় একটা অংশ ফেলে যাব নাকি? বুলু হেসে ফেলল। অলিক হাসল না। সে চোখ তীক্ষ্ণ করে বলল, যন্ত্রণা কি খুব বেশি?
হ্যাঁ, বেশি। অসহ্য যন্ত্রণা, তাই না? ঠিক অসহ্য নয়, সহ্য করতে পারি, তবে অন্য একটা ব্যাপার হয় যা সহ্য করা যায় না। বলুন তো শুনি। আপনি শুনে কি করবেন? আমার দরকার আছে। এই ব্যাপারগুলো আমার জীবনেও ঘটবে, কাজেই আগের থেকে আমাকে তৈরি থাকতে হবে। মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। বলেন কি? এখন আমার মাথায় ঘুরছে তিনের ঘরে নামতা, ৩ দুগুণে ৬, ৩ ত্রিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫। অলিক হেসে ফেলল। বুলু বলল, হাসছেন কেন? নামতার বদলে একটা মজার কিছু আপনার মাথায় ঢুকিয়ে দিলে কেমন হয় ভাবছি। মজার কিছু মানে? ধরুন আমি যদি আপনাকে বলি আই লাভ ইউ, তাহলে ভালো হয় না? আপনার মাথার মধ্যে ক্রমাগত ঘুরবে আই লাভ ইউ, আই লাভ ইউ। নামতার চেয়ে এটা ভালো না? এই জাতীয় কথাবার্তা বুলুর সঙ্গে কি সত্যি হয়েছিল, না পুরোটাই তার কল্পনা কিংবা স্বপ্নে দেখা দৃশ্য? অসুস্থ অবস্থায় স্বপ্নগুলো খুব বাস্তব হয়। স্বপ্নে বর্ণ থাকে, গন্ধ থাকে। বুলু ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে লক্ষ্য করল ডাক্তার সাহেব ঢুকছেন। তিনি অনেকক্ষণ ধরে তার পা দেখলেন। বুলু বলল, স্যার, কি অবস্থা? ডাক্তার শুকনো গলায় বললেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে না। দেখি আরেকটা অপারেশন হোক। কবে হবে? ২-১ দিনের মধ্যেই হবে। আপনি মনে সাহস রাখুন। রাখতে চেষ্টা করছি। অপারেশনে কিছু না হলে কি করবেন? পা এম্পুট করব। বুলু খুব সহজ গলায় বলল, কাটা পা কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাব ডাক্তার সাহেব। আপনি যেন ওটা আবার ফেলে দেবেন না। ডাক্তার সাহেব শীতল চোখে বুলুর দিকে তাকিয়ে রইলেন। বুলু ঘুমিয়ে পড়ল। একসময় ঘুম ভাঙল। কতক্ষণ পর ভাঙল কে জানে। বাবা এখনো খাতাপত্রের উপর ঝুঁকে আছেন। বুলু ডাকল, বাবা। মিজান সাহেব চোখ না তুলে বললেন, কি? বুলু মনে করতে পারল না বাবাকে সে তুমি করে বলে না আপনি করে বলে। তার মনে হলো সে আপনি করেই বলে। বুলু বলল, এত কিসের হিসাব নিকেশ করছেন? মিজান সাহেব ফাইল বন্ধ করে বললেন, অফিসের একটা হিসাব, ১,০০,০০০ টাকার হিসাব মিলছে না। বুলু তাকিয়ে আছে বাবার দিকে। মিজান সাহেব ক্লান্ত গলায় বললেন, হিসাব মিলাতে পারছি না। গনি সাহেবের ধারণা আমি বোধ হয়। তিনি কথা শেষ করতে পারলেন না। তার মনে হলো তার নিজের মাথাও বোধ হয় এলোমেলো হয়ে আছে। ছেলেকে এসব কথা বলার কি অর্থ থাকতে পারে? বুলু বলল, তুমি বাসায় চলে যাও বাবা, বাসায় গিয়ে ঘুমাও। বুলু লক্ষ্য করল সে তুমি করে বলছে। বাবা তাতে চমকে উঠছেন না। তার মানে সে হয়তো তুমি করেই বলতো। বাবা। কি? আমি ঠিক করেছি আবার বিয়ে পরীক্ষা দেব। এবার পাশ করবই। ভালো। তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়ে আরাম করে ঘুমাও। ওরা তো কেউ আসছে না। চলে আসবে। আর না আসলেও কোনো অসুবিধা নেই। মিজান সাহেব বিড়বিড় করে বললেন, হিসাবটা মিলছে না বুঝলি। কেন যে এরকম হলো বুঝতেও পারছি না। বুলু বলল, সব হিসাব কি আর সবসময় মেলে বাবা? গনি সাহেবকে আজ খুব চিন্তিত মনে হচ্ছে। অফিসে এসে তিনি নিয়মের বাইরে একটা কাজ করেছেন। তার সেক্রেটারিকে ধমক দিয়েছেন। অবশ্য ধমক দেওয়ার পরপরই নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলেছেন, কাজকর্ম কেমন চলছে? সেক্রেটারি শুকনো গলায় বলল, জি স্যার, ভালো। ৩ অক্ষরের সুন্দর একটা নাম বের করো তো। কিসের নাম স্যার? জাহাজের নাম। একটা জাহাজ শেষ পর্যন্ত কিনেই ফেললাম। নাম দরকার, রেজিস্ট্রেশন হবে। অনেক যন্ত্রণা আছে। মিজান সাহেব এসেছেন নাকি? জি স্যার। যাও তাকে পাঠিয়ে দাও। মিজান সাহেব জাহাজ কেনার খবর চুপ করে শুনলেন। কোনো রকম আবেগ বা উত্তেজনা দেখালেন না। গনি সাহেব বললেন, নাম দরকার মিজান সাহেব।
জাহাজের নাম। সাধারণত জাহাজের নাম বেশ বড় হয়, যেমন প্রাইড অফ বেঙ্গল, দি সাইলেন্ট ভয়েজার। আমি চাই 3 অক্ষরের নাম। মিজান সাহেব এবারও কিছু বললেন না। 3 অক্ষরের নাম কেন চাই জানেন? জি না, 3 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই 3 অক্ষরের নাম দরকার। 3 সংখ্যাটা কিরকম গুরুত্বপূর্ণ দেখুন। আমাদের স্থান হচ্ছে 3, স্বর্গ, মর্ত্য, পাতাল। কালও 3, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা খাই 3 বেলা, সকাল, দুপুর, রাত। শিয়াল ডাকে 3 বার, 3 প্রহরে, ঠিক না? জি স্যার, ঠিক। জাহাজ কত দিয়ে কিনলাম কি, এসব তো জিজ্ঞেস করছেন না। জিজ্ঞেস করে কি হবে স্যার? জাহাজ তো আমার একার না, প্রতিষ্ঠানে জাহাজ। এতে আপনাদের সবার অংশ আছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আছে। মিজান সাহেব চুপ করে রইলেন। তার কথা বলতে ইচ্ছে করছে না। গনি সাহেব বললেন, আপনার ছেলের অবস্থা কি? এখন একটু ভালো, আর একটা অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে হয়তো পা বাঁচানো যাবে। গুড, ভেরি গুড। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। তাই এরকম আনন্দের সংবাদে মুখ এমন কালো করে রেখেছেন কেন? অবশ্য এরকম হয়, খুব আনন্দের সময় মনটা কেন জানি খারাপ লাগে। চা খান, চা দিতে বলি। চা খাবো না স্যার। মিজান সাহেব উঠে দাঁড়ালেন। দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি কি স্যার পুলিশ খবর দিয়েছেন? গনি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো, যেন তিনি প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মিজান সাহেব বললেন, রহমানের স্ত্রী আজ ভোরে আমার বাসায় এসেছিল। সে বলল পুলিশ এসে রহমানকে ধরে নিয়ে গেছে। গনি সাহেব বললেন, তাই নাকি? কখন ধরলো? রাত 11:30টার সময়। এখনো ছাড়েনি? জি না। অন্যায়, খুবই অন্যায়। রাতে আমাকে খবর দেওয়া দরকার ছিল, তৎক্ষণাৎ ছাড়ানোর ব্যবস্থা করতাম। স্যার, আপনি কি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, ইনফর্ম করে রেখেছিলাম। একেবারে তো ছেড়ে দেওয়া যায় না, ছোট সমস্যা থেকে বড় সমস্যা হয়। আপনার ছেলের ব্যাপারটা দেখুন না, সামান্য কাটা ফুটলো, সেখান থেকে এখন পা নিয়ে টানাটানি। আমি পুলিশকে বলেছি ওরা যাবে, নিজেদের মতো করে একটা ইনভেস্টিগেশন করবে। কিছু হবে না জানি, তবু পুলিশে ইনফর্ম করা নাগরিক কর্তব্য। আপনি ভাববেন না এক্ষুনি আমি রহমানকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি চিঠি নিয়ে নিজেই চলে যান, অফিসের গাড়ি নিয়ে যান। গনি সাহেব অতি দ্রুত চিঠি লিখতে শুরু করলেন। মিজান সাহেব বললেন, আমার কাছেও তো পুলিশ আসবে, আসবে না স্যার? গনি সাহেব নরম গলায় বললেন, পুলিশ কি করবে না করবে বলা তো মুশকিল। এরা তো কখনো ঠিক কাজটা করে না। যেটা করার না সেটা করে, যেটা করার প্রয়োজন সেটা করে না। নিন, এই চিঠি নিয়ে চলে যান। মিজান সাহেব বেড়ে যাওয়া মাত্র গনি সাহেব বেল টিপে তার সেক্রেটারি মজনুকে ডাকলেন। মধুর গলায় বললেন, নাম পাওয়া গেছে? মজনু শুকনো গলায় বলল, জি স্যার, একটা পেয়েছি। বলো, নাম বলো। নাম হলো বদর। কি বললে? বদর। 9 কোটি টাকা দিয়ে জাহাজ কিনেছি, তার নাম বদর? তুমি আমার সঙ্গে ফাজলামি করো। যাও, নাম বের করো। আজ বিকেল 5টার মধ্যে 1000 নাম তুমি আমাকে দেবে। জি আচ্ছা স্যার। নামগুলি সব অ্যালফাবেটিক্যালি সাজাবে, অতে কিছু, আতে কিছু, এইভাবে। জি আচ্ছা স্যার। লাঞ্চ টাইমের ঠিক আগে সবার কাছে একটা নোট গেল, যার বিষয়বস্তু হচ্ছে কোম্পানি গ্রিক শিলিং মেরিনারের কাছ থেকে একটি সমুদ্রগামী জাহাজ কিনেছে। এই ঘটনা কোম্পানির উত্তরোত্তর উন্নতির পরিচয়। ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য কোম্পানির সকল কর্মচারীকে একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হলো। কোম্পানির উন্নতি মানে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সকলের উন্নতি। মিজান সাহেব রহমানকে নিয়ে ফিরেছেন। রহমানের সমস্ত গা ফুলে উঠেছে, ডান চোখের নিচে রক্ত জমে কালচে হয়ে আছে। মিজান সাহেব বললেন, তোমাকে মারলো কেন? রহমান নিচু স্বরে বলল,
জানি না স্যার। খুব বেশি মেরেছে? রহমান তার জবাব না দিয়ে বলল, স্যার আমি এখন বাসায় যাব না। আমার এই অবস্থা দেখলে চিনু খুব মন খারাপ করবে। আমার নিজেরও স্যার লজ্জা লাগছে। কোথায় যেতে চাও? কল্যাণপুরে আমার মামার বাসা আছে, ওইখানে নিয়ে যান স্যার। 2-1 দিন থেকে সুস্থ হয়ে বাসায় যাব। তুমি কি এরপরও গনি সাহেবের এখানে কাজ করবে? যাব কোথায় স্যার? যাওয়ার তো কোনো জায়গা নেই। মিজান সাহেব শীতল গলায় বললেন, আমি চাকরি করব না বলে ঠিক করেছি। কি বলছেন স্যার? রেজিগনেশন লেটার লিখে অফিসে দিয়ে এসেছি, ওরা গনি সাহেবকে দেবে। আপনার সংসার চলবে কিভাবে স্যার? না চললে চলবে না। তুমি কি একটা সিগারেট খাবে রহমান? জি না স্যার, আপনার সামনে খাবো না। নাও, কোনো অসুবিধা নেই। মিজান সাহেব রহমানের পিঠে হাত রাখলেন। রহমান শব্দ করে কাঁদতে লাগলো। অনেকদিন পর ফরিদা আবার ওই মেয়েটিকে দেখলেন। ঘোমটা দেয়া মেয়েটা কুয়োর কাছে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাত্র মিলিয়েছে। আকাশ মেঘে ঢাকা বলে একটু বেশি অন্ধকার, তবু তার মধ্যেও মেয়েটিকে পরিষ্কার দেখা গেল। তিনি প্রথমে ভাবলেন বীণা, পর মুহূর্তে মনে হলো না, এ তো বীণা না। তিনি তীক্ষ্ণ গলায় বললেন, কে ওখানে? মেয়েটা চট করে চাপা গাছের আড়ালে চলে গেল। তার বুক ধক করে উঠল। ঘরে তিনি এবং তার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। সবাই গেছে বুলুর কাছে। বুলুর অবস্থা খারাপ হয়েছে। আজ তার পা কেটে বাদ দেওয়া হবে। অপারেশন সন্ধ্যার পরপরই হবার কথা। তিনি যেতে চেয়েছিলেন, যেতে পারেননি। সকাল থেকে বুকের ব্যথায় কাতর হয়েছেন। আজকের ব্যথাটা অন্য যে কোনো দিনের চেয়েও তীব্র। সন্ধ্যাবেলা একটু কমেছিল। নামাজে রুজু করার জন্য বারান্দায় এসে এই দৃশ্য দেখলেন। তিনি আবার কাঁপা গলায় বললেন, কে কে কে? তার শাশুড়ি বললেন, কি হইল বৌমা? ফরিদা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, ভয় পেয়েছি আম্মা, ভয় পেয়েছি। বৌমা, ভয়ের কিছু নাই। আসো আমার কাছে। আয়তুল কুরসি পইরা বুকে ফু দিব। আসো আমার কাছে গোমা। ফরিদার সমস্ত শরীর কেমন যেন জমে গেছে। তিনি নড়তে পারছেন না। চাপা গাছের আড়াল থেকে ঘোমটা পড়া মেয়েটি আবার বের হয়ে এসেছে। ফরিদা স্পষ্ট দেখলেন মেয়েটা তার ঘোমটা ফেলে দিল। কি অসম্ভব রূপবতী একটি মেয়ে, অথচ তাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? ফরিদা ক্ষীণস্বরে ডাকলেন, আম্মা, ভয় লাগে। আম্মা, ভয় লাগে। তার শাশুড়ি ক্রমাগত ডাকছেন, আমার লক্ষ্মী মা, কাছে আসো। আমি বিছনা থেকে নামতে পারতেছি না গো মা, তুমি আমার কাছে আসো। ডাক্তাররা মৃত রোগীর আত্মীয়দের সাথে সাধারণত কোনো কথা বলতে চান না, কিন্তু এই ডাক্তার বললেন। অপারেশন থিয়েটারের বাইরের কাঠের বেঞ্চিতে বসে থাকা মিজান সাহেবের সামনে এসে স্পষ্ট গলায় বললেন, আমি খুবই লজ্জিত। মিজান সাহেব বিড়বিড় করে বললেন, লজ্জিত হবার কি আছে? চেষ্টার ত্রুটি যদি হতো তাহলে লজ্জার ব্যাপার ছিল। চেষ্টার কোনো ত্রুটি করেননি। ডাক্তার সাহেব চলে গেলেন না, দাঁড়িয়ে রইলেন। মিজান সাহেব বললেন, মৃত্যুর সময় বুলু কি কিছু বলেছিল? জি না, ওর জ্ঞান ফেরেনি। এই প্রথম মিজান সাহেবের চোখে পানি দেখা গেল। তিনি রুমাল বের করে চোখ মুছে সহজ স্বাভাবিক গলায় বললেন, আমার এই ছেলেটা বড় ভালো ছিল ডাক্তার সাহেব। আমার মনে একটা ক্ষুদ্র আফসোস রয়ে গেল। আমি যে তাকে কতটা ভালোবাসতাম এটা সে জানতে পারল না। ডাক্তার সাহেব স্থির চোখে তাকিয়ে রইলেন। মিজান সাহেব বললেন, বুলু আপনাকে একটা উপহার দিতে চেয়েছিল। ওর ইচ্ছা ছিল অপারেশনের পর জ্ঞান যখন ফিরবে তখন সে নিজের হাতে আপনাকে দেবে। আমি উপহারটা নিয়ে এসেছি। আপনি যদি উপহারটা নেন আমি খুব খুশি হব। তেমন কিছু না, সামান্য একটা কলম, অল্প দাম।
মিজান সাহেব পাঞ্জাবির পকেটে কলম খুঁজতে লাগলেন। ডাক্তার সাহেব বললেন, আপনি আপনার বাচ্চাদের কাছে যান, ওরা খুব কান্নাকাটি করছে। আসুন, আমার হাত ধরুন। অলিক আমেরিকা থেকে সুন্দর একটা চিঠি লিখেছে। চিঠিতে জীবনের চমৎকার সব ঘটনা এত সুন্দর করে লেখা, বারবার পড়তে ইচ্ছে করে। চিঠি শেষ করবার আগে বুলুর কথা লিখলো, বিনার কথা লিখলো, কি সুন্দর করে না লিখলো। বিনা, তোর ভাইটা খুব ভালো মানুষ ধরনের ছিল। ভাগ্যিস তার সঙ্গে আমার বেশি দেখা টেকা হয়নি, হলে নির্ঘাত প্রেমে পড়ে যেতাম। আর ওরকম কিছু ঘটলে কি হতো বলতো? দুদিন মাত্র তার সঙ্গে দেখা, অল্প কিছু কথা হলো, তাতে আজ আমার এমন কষ্ট হচ্ছে। জানি না তোরা কি করে সহ্য করছিস। কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের অসাধারণ, তবু তার একটা সীমা আছে। তুই লিখেছিস, জ্ঞান ফিরবার পর নানান কথার এক ফাঁকে তোর ভাই আমার চিঠিটা পড়তে চেয়েছিল, জানতে চেয়েছিল আমি কেমন আছি। আমার বড় আনন্দ হলো যে একজন মৃত্যু পথযাত্রী অন্য একজনের কুশল জানতে চায়। সে একজন হচ্ছে আমার মতো একজন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পরকাল আছে কিনা কে জানে, যদি থাকে তাহলে তোর আদরের ভাই সেখানে পরম সুখে থাকবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। তোর বিয়ের কথা হচ্ছিল, সে বিয়ে ভেঙে গেল জেনে ভালো লাগছে। তুই বিয়ে করলে ওদের এখন কে দেখবে? তোকে এখন হাল ধরতে হবে না। আমি জানি সে হাল তুই শক্ত করে ধরবি। মেয়েদের নরম হাত মাঝে মাঝে বজ্রের মতো কঠিন হয়ে যায়, সময়ই তা করে দেয়। তোর বেলায়ও করবে। আমি ভালো আছি, সত্যি ভালো। ডাক্তাররা অসুখ ধরতে পেরেছেন, দাগ মুছে যাচ্ছে, চাঁদে এখন আর কোনো কলঙ্ক নেই। চিঠি শেষ করে বিনা চুপচাপ বসে রইল। শ্রাবণ মাসের দুপুর, আকাশ মেঘলা। মেঘলা দুপুরে সব কেমন অন্যরকম লাগে। কুয়ার কাছে চাপা গাছে কর্কশ স্বরে একটা কাক ডাকছে, কা 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 কা। বিনা দাদি বললেন, মর হারামজাদা মর। কাক তাতে উৎসাহ পেয়ে আরো শব্দ করে ডাকতে লাগলো, কা কা কা। মিজান সাহেব বারান্দায় বসে বিড়বিড় করে হিসাব করছেন। তার খানিকটা মাথার দোষ হয়েছে। এমন ভয়াবহ কিছু না, বাইরের কেউ ধরতে পারে না, সবই ঠিক মতোই করেন। শুধু যখন বাসায় থাকেন তখন হিসাব করতে থাকেন। অফিসের না মেলা হিসাব মিলাতে চেষ্টা করেন, হিসাব মেলে না। এখন তিনি বারান্দার জলচৌকিতে বসে অতি দ্রুত হিসাব করছেন। বাবলু তাকে দেখছে। এখন বাবাকে তার আর মোটেই ভয় করে না, বরং বড় ভালো লাগে। বাবার সঙ্গে সে নানান গল্প করে। বাবলু বলল, বাবা কি করছো? মিজান সাহেব বললেন, হিসাব। মিলছে বাবা, প্রায়, একটু বাকি। মিজান সাহেব হাসেন। এই হাসি বাবলুর বড় ভালো লাগে। সেও হাসে। ক্লান্ত দুপুরগুলোতে বিনা বসে থাকি কুয়ার পাশে। মাঝে মাঝে কুয়ার কাছে মুখ নিয়ে বলে, লুবু লুবু। কুয়া সেই শব্দ উল্টো করে ফেরত পাঠায়। কি সুন্দর প্রতিধ্বনি, বুলু বুলু। বিনার কাছে গানের মতো মনে হয়, অন্ধকারের গান। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস অন্ধকারের গান। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা জাহান নূপুর।